একটা ঘটনা বলি। একটা 5 বছরের বাচ্চা আর তার মা কবরস্থানে গেলেন। বাচ্চাটা কখনো জীবনেও শ্মশান দেখেনি, এটাই প্রথমবার। তার মা একটা নির্দিষ্ট কবরেই শ্রদ্ধা জানাচ্ছিলেন, তিনি সেখানেই বসলেন। ছেলেটা চারিদিকে ঘুরে ঘুরে সমস্ত কবরের নাম ও বৃত্তান্ত পড়তে লাগল। সে সারা কবরস্থান ঘুরে সবকিছু পড়ে মায়ের কাছে ফিরে মাকে জিজ্ঞেস করল, মা, খারাপ ভয়ঙ্কর লোকেদের কোথায় কবর দেওয়া হয়? সব কবরেই লেখা লোকটি খুব ভালো মানুষ ছিল। মৃতরা সবসময়ই ভালো, তাই না? মৃতরা ভালো, জীবিতরাই সমস্যার। যেহেতু বেঁচে থাকলেই সমস্যা, তাই আমরা জীবিতদের আধমরা করে রেখেছি। অর্ধেক জ্যান্ত হলে নিরাপদ। বেশিরভাগ মানুষ তাই সেটাই হয়ে আছেন। অবশ্যই সিদ্ধান্ত নিন, বাঁচতে চান না মরতে চান। আধমরা থাকা ভালো নয়, তাই না? একবার শঙ্করন পিল্লাই গ্রেপ্তার হলেন চিকেন কাটলেটের মধ্যে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করার জন্যে। তো যখন তিনি গেলেন কোর্টে, তখন কিছুই বলার ছিল না, তাই দোষী সাব্যস্ত হলেন। তারা প্রশ্ন করলেন, চিকেন কাটলেটে কতটা ঘোড়ার মাংস মেশাতেন? উনি বললেন 50-50 মেশাতাম। তো ওনাকে কিছু ফাইন দিতে হলো আর তারপর বেরিয়ে এলেন। ওনাকে বন্ধুরা জিজ্ঞেস করল, 50-50 মানে কি বলতে চাইছিলি? উনি বললেন, একটা ঘোড়া একটা মুরগি। এটা ওনার 50-50। তো এইরকম ভাবে মেশালে কাজ হবে না। আপনাকে মৃতকে জাগাতে হবে। মৃত মানে আপনি নিজের যে অংশটাকে দীর্ঘদিন মৃত করে রেখেছেন, সময় হয়েছে সেটাকে জাগানোর। আপনাদের একটা ঘটনা বলি। আমি একজনের বাড়িতে থাকছিলাম চেন্নাইতে, আর রাতে আমার একটা ফোন করার দরকার ছিল, আর আমার কল শেষ হতে হতে সকাল 2-3 বেজে যেত, কারণ আমেরিকায় লোকেরা ভাবে আমি সবে ঘুম থেকে উঠলাম, আর তখনই তারা ফোন করা শুরু করে, ইত্যাদি ইত্যাদি। তাই প্রতিদিন এই 2 অবধি জাগাটা একরকম স্বাভাবিক হয়ে গেছিল। তো আমি কল করছি আর ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেল, আর আমার কাছে চার্জার নেই, এক্সট্রা ফোনও নেই। তো আমার একটা ফোন লাগতো। তাই আমি ভাবলাম বাড়ির যে মালিক তাকে জাগিয়ে তুলব, কারণ খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, ফোন তখন করতেই হবে আমাকে। তাই আমি তার খোঁজে গেলাম। রাত 2টোয় কাউকে জাগানো একটা কঠিন কাজ, তাই আলতো করে দরজায় টুকটুক টুকটুক করলাম। তারপর টক টক টক, ঢক ঢক ঢক, ধপ 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 ধপ। যাই করুন কোনো সাড়া নেই, তাই দরজার জোরে টানলাম, দেখি খুলে গেল, কিন্তু কেউ নেই। আমি সারা বাড়ি হাঁটলাম, কেউ নেই। পুরো বাড়িতে আমি একা, আর কেউ নেই, যেন বাড়ি ছেড়ে টেড়ে চলে গেছে। তারপর সদর দরজাটা খুলে বাইরে গেলাম, পাছে তারা বাগানে টাগানে যদি ঘুমোয়, সেখানেও নেই। তারপর ওখানে একটা ফোন ছিল, একটা ল্যান্ডলাইন। তখন আমি আমাদের অফিসে ফোন করলাম আর বললাম, এই লোকটি গেল কোথায়, তার মোবাইলে ফোন করো। আমাদের অফিস থেকে তার মোবাইলে ফোন করে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কোথায়? সদ্গুরু আপনাকে সারা বাড়িতে খুঁজছেন। তারপর লোকটি নিচে নেমে এলো, আপনি ছিলেন কোথায়? আমি সারা বাড়িটা ঘুরে বেড়ালাম, কোথাও ছিল না। তখন সে মাথা চুলকে গাঁইগুই করে বলল, না সদ্গুরু, আমি খুব লজ্জিত। আমি বললাম, কি হয়েছে? তারপর সে বলল, জানেন তো, একজন বাস্তু বিশেষজ্ঞ তাকে বলেছিলেন তার ব্যবসার সমস্ত গণ্ডগোল আসছে সে শুধু ভুল জায়গায় ঘুমোচ্ছে বলে। আর তিনি তাকে বলেছেন তার ঘুমানোর জন্য সেরা জায়গা হলো আসলে বাথরুম। আর লোকটি সত্যিই তার স্ত্রী সমেত বাথরুমেই ঘুমোচ্ছিলেন। তারা সত্যিই বাথরুমে ঘুমোচ্ছেন, তাই তাদের আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি সর্বত্র খুঁজেছি।
আমি তাকে বললাম, আপনি মারা গেলেও অন্তত শোবার ঘরেই ঘুমিয়ে সসম্মানে মরুন। বাথরুমে ঘুমিয়ে চিরকাল বেঁচে থেকে লাভটা কি? তো এই বাস্তু মানুষকে পাগল করে দিচ্ছে। তারা শুধুই মানুষের ভয়ের খুব বাজেভাবে সুযোগ নিচ্ছে। জানেন, আমি একটা বাড়িতে গেছিলাম। ভদ্রমহিলাকে খুব ভালোভাবেই চিনি। কোয়েম্বাটুরে তাদের খুব বড় বাড়ি, বাড়ির ভেতরে একটা বাগান। আমি তাদের বাড়িতে আগেও গেছি। একদিন সেখানে দুপুরে খাওয়া ছিল, আর দেখলাম বাগানে একটা বিশাল ক্যাজুরিনা খুঁটি দাঁড় করানো, কংক্রিট করে রাখা। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এই থামটা এখানে দাঁড় করানো কেন? তিনি একটু সংকোচ করে বললেন, হয়েছে কি, ওনার এক বন্ধু এক বাস্তু বিশেষজ্ঞের খোঁজ দিয়েছেন। তো সেই বাস্তু বিশেষজ্ঞটি তার বাড়িতে এসে সারা বাড়িতে ঘুরে বললেন, দেখুন উত্তর পশ্চিম কোণটি দক্ষিণ পশ্চিম কোণের থেকে একটু নিচু হওয়া উচিত, দক্ষিণ পশ্চিম কোণটি সবচেয়ে উঁচু কোণ হওয়া উচিত, আর এখন আপনার বাড়িটা উল্টো। এটা দেখে আমার সমস্ত হিসেব বলছে আপনার দুজন সন্তানের মধ্যে একজন মারা যাবে। ওনার 2 ছেলে ছিল। তিনি বললেন, বাজে কথা, যত সব ফালতু, আপনি যান। সে বলল, সেটা আপনার ব্যাপার, বলে তার কার্ডটা দিয়ে চলে গেলেন। সে জানে কিভাবে ব্যাপারটা কাজ করে। তিনি শুধু বললেন, যত সব, কেন এই লোকটির পরামর্শ নিতে গেলাম, বলে কিনা আমার একটা ছেলে মারা যাবে। তার ভালো লাগেনি, কিন্তু 3 দিন পরে যখন তার ছেলেদের দেখলেন, তারা হাঁচলেও ওনার মনে হতো একজন বুঝি মারা যাবে। কোনজন 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 ভেবে তার মাথা খারাপ হয়ে গেল। মাত্র 2 সপ্তাহের মধ্যে তিনি প্রায় পাগল হয়ে গেলেন। তারপর তিনি বাস্তু লোকটিকে ফোন করলেন, আচ্ছা বলুন আমার কি করা উচিত। সে বলল, আমি ঠিক করে দেব, আমাকে দেখতে দিন, এর জন্য খরচ পড়বে 50,000 টাকা। তিনি বললেন, অসম্ভব, আমার কাছে 50,000 টাকা নেই। তারা দর কষাকষি করে সেটা 12,000 টাকায় নামিয়ে আনলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এসে একদিন ঠিক করে দেবেন। আর এলেন একটা বিশাল লম্বা খুঁটি নিয়ে, আর সেই খুঁটিটা দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দেখালেন কিভাবে দক্ষিণ পশ্চিম কোণটা এখন উত্তর পশ্চিম কোণের চেয়ে উঁচু, আর তার বাচ্চারাও এখন ভালো আছে। শুধু একবার ভয় পেলে সবকিছুই তখন বাস্তব, জানেন তো, সবকিছুই চোখে বড় দেখায়। প্লিজ, একটা বাড়ি অবশ্যই একটা নির্দিষ্ট বোধের সঙ্গে বানাতে হয়, কিছুটা খোলা জায়গা রাখা, যেখানে যেমনটা থাকার কথা সেই রকম। আর সেটা যে কোনো বুদ্ধিমান মানুষই তৈরি করতে পারে। একটা বাড়ি বানাতে কোনো শাস্ত্রীয় নির্দেশিকার প্রয়োজন নেই। একটা ঘটনা বলি। ঘটনাটা ঘটেছিল 1941-এ। তখন সবে নাৎসি আন্দোলনটা গড়ে উঠেছিল জার্মানিতে আর ইউরোপের কিছু অংশে। তো একদিন অস্ট্রিয়াতে একদল জার্মান সৈন্য এসে বাড়িঘর ভেঙে চুড়ে ঢুকল। একটা সম্ভ্রান্ত ইহুদি পরিবারের বাড়িতে ভাঙচুর করে ঢুকে পড়ল, আর সবাইকে তুলে নিয়ে গেল, সমস্ত কিছু লুট করে নিল। আর তাদের মধ্যে একটা 12 বছরের ছোট মেয়ে আর 8 বছরের ছোট ছেলেও ছিল। তাদের একটা রেল স্টেশনে নিয়ে আসা হলো। তখন নভেম্বরের শেষ বা ডিসেম্বর নাগাদ একটা সময়, যখন খুব ঠান্ডা পড়ে। তো তাদের রেল স্টেশনে 3 দিন রাখা হলো, ট্রেন সময় না আসায়। ছোট ছেলেরা যা হয়, বাচ্চারা ফুটবল খেলা শুরু করে দিল, তো তারা ফুটবল খেলছিল। কিন্তু হঠাৎ করে ট্রেনটা চলে আসে। ট্রেনটা যাত্রীবাহী ট্রেন ছিল না, ছিল মালপত্র বহনের মালগাড়ি বা কার্গো ট্রেন। তো যখন ট্রেন এলো, সৈন্যরা তাড়াহুড়ো করে সবাইকে ট্রেনের মধ্যে ঠেসে তুলে দিল। সবাই উঠে পড়ল, আর ছোট ছেলে আর মেয়েটিও উঠল। কিন্তু ছোট ছেলেটা ওর জুতোটা পরতে ভুলে গেছিল। জুতোটা বাইরে খোলা ছিল। যখন ওকে ঠেলে ট্রেনে তোলা হচ্ছিল, ফলে জুতোটা ছাড়াইও চলে আসে। ওর দিদি, সেই 12 বছরের মেয়েটি, দেখল ওর ছোট ভাই জুতো ছাড়া হেঁটে আসছে। তখন ওর উপর প্রচণ্ড রেগে গেল। ও ভাইয়ের কানটা জোরে শক্ত করে মুলে একটা থাপ্পড় মেরে বলল, হতচ্ছাড়া মূর্খ, এমনিতেই আমরা এত বিপদে আছি, তার উপর জুতোটা ফেলে এলি। কারণ শীতকালে জার্মানিতে জুতো ছাড়া মানে পাটাই খোয়াতে পারেন। সেই জন্যে ও এত রেগে গেছিল। তো পরের স্টেশনে ছেলে ও মেয়েদের আলাদা করে দেওয়া হলো। 4 বছর পরে যখন যুদ্ধটা শেষ হয়, মেয়েটি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে জানতে পারল তার ভাই সমেত পরিবারের 17 জন সদস্য সবাই নিখোঁজ। কোনো রেকর্ড নেই, কোনো চিহ্ন নেই,
যেন হাওয়ায় উবে গেছে। সেই সময় মেয়েটি যে কারণে কষ্ট পাচ্ছিল সেটা হলো শেষ যে কথাগুলো সে তার ছোট ভাইকে বলেছিল সেইটা। সে নিজের ভাইকে ভালোবাসে, কিন্তু শেষ দেখায় সে ওকে এত খারাপ কথা বলেছিল যে বারবার সেটাই তার মনে পড়ছিল and troubled her. আর কষ্ট দিচ্ছিল। আমার ভাইকে আমি শেষ এই কথাগুলো বললাম আর তারপর সে আর নেই। তখন তিনি শপথ নিলেন, আমি জীবনে কারোর সঙ্গে কথা বললে এমনভাবেই কথা বলবো যে সেটা আমার শেষ কথা হলেও পরে যেন অনুতাপ না হয়। এই একটা জিনিস তার জীবনকে এমনভাবে রূপান্তরিত করল। উনি পরে আমেরিকায় চলে আসেন, 2006 সালে গত হন। উনি অসাধারণ কাজ করেছিলেন, একটা হাসপাতাল বানিয়েছিলেন শিকাগোর কাছে একটা জায়গায় সম্ভবত। উনি একটা সার্থক জীবন কাটিয়েছিলেন। আমি যেটা বলতে চাইছি, আপনাকে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেললেও হয় আপনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো মানুষ হতে পারেন, অথবা সেই অভিজ্ঞতার ফলে ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে পারেন। তো যখন কিছু আপনাকে কষ্ট দেয় তখন দুটো বিকল্প থাকে, হয় আপনি আহত হতে পারেন, নয়তো অভিজ্ঞ জ্ঞানী হয়ে উঠতে পারেন। দুটোই পারেন। জীবনের শুরুতে যত আঘাত পাবেন আপনার তো ততই জ্ঞানী অভিজ্ঞ হয়ে ওঠা উচিত, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই হয়ে ওঠেন আহত। এর সহজ কারণটা হল তারা নিজের বুদ্ধিমত্তাকে নিজের বিরুদ্ধে করার জন্যে একটা অজুহাতের খোঁজে থাকেন। এই যা, বিশেষ করে যখন আপনার পরিস্থিতি আপনার বিরুদ্ধে, তখনই কি নিজের বুদ্ধিমত্তাকে নিজের পাশে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না? একটা ঘটনা বলি। একজন মিশনারি আফ্রিকার একটা খুবই দুর্গম অঞ্চলে গেছিলেন 300 বছর আগে। তো ওনাকে একদল অত্যন্ত হিংস্র দেখতে নরখাদক এক উপজাতি ঘিরে ফেলল। তখন উনি হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বললেন, ডিয়ার গড, আমি বিপদে পড়েছি। কিচ্ছু হলো না। তখন বললেন, গড, আমি আপনার কাজে এসে এই বিপদে পড়লাম আর আপনি কিছুই করছেন না। তখন গড বললেন, না, তুমি বিপদে পড়োনি। একটা কাজ করো, তোমার সামনে ওই যে পাথরটা আছে ওটা তুলে নরখাদক নেতার মাথাটা ফাটিয়ে দাও। সে গডের কথায় উদ্বুদ্ধ হয়ে পাথরটা তুলে নরখাদক নেতার মাথাটা ফাটিয়ে দিল। তখন গড বললেন, ওকে, এইবার তুমি সত্যিই বিপদে। জীবনে কিছু ঘটল, কিছু ঘটল না, সেইগুলো সমস্যা নয়। যখন নিজের ভেতরে কি হচ্ছে জানেন না, তখনই আপনি আসল সমস্যায়। বহু জন্মের সমস্যা, বিশ্বাস করুন। আপনারা কজন বিশ্বাস করেন স্বর্গে যাবেন? অবশ্যই আপনার সময় শেষ হলে। ও, আপনি স্বর্গে যাবেন? ওকে, যারা নিজের জীবনটাকে নরক করে তুলেছে তারাই স্বর্গে যেতে চায়। একটা ঘটনা বলি। ঘটনাটা অ্যালাবামায় ঘটেছিল। একজন সানডে স্কুল টিচার আগুনের মতো বক্তৃতা দিচ্ছিল। দুঃখের বিষয়, শ্রোতারা আপনাদের মতো ছিল না, তারা ছিল ছোট ছোট শিশু, ক্যাচ দ্য ইয়াং পলিসি। পুরো দমে দারুণ বক্তৃতা দিতে দিতে তিনি হঠাৎ থেমে বললেন, স্বর্গে যেতে গেলে তোমায় কি করতে হবে? তো ছোট্ট একটা মেয়ে মেরি উঠে দাঁড়িয়ে বলল, যদি প্রতি রবিবার চার্চের মেঝে পরিষ্কার করি তাহলে স্বর্গে যাব। এক্কেবারে ঠিক। আরেকটি ছোট মেয়ে বলে উঠল, যদি আমার হাত খরচের অর্ধেকটা আমার গরিব বন্ধুটির সঙ্গে শেয়ার করি তাহলে আমি স্বর্গে যাব। ঠিক। আরেকটি ছোট ছেলে উঠে বলল, কাউকে তার দরকারে সাহায্য করলে আমি স্বর্গে যাব। ঠিক। পেছনের বেঞ্চের ছোট্ট টমি উঠে বলল, তার জন্য সবার আগে মরতে হবে। সবার আগে আপনাকে মরতে হবে, এটাই কোয়ালিফিকেশন। আর যখন মরেন, জীবনে ইকো ফ্রেন্ডলি কিছু না করলেও যে একটা ভালো কাজ করবেনই, তা হলো হয় আপনার শরীরটাকে আমরা মাটিতে পুঁতবো, নয়তো পোড়াবো, নয়তো কেটে পাখিদের খাওয়াবো, নির্ভর করছে কোন কালচার থেকে এসেছেন। কিছু একটা করব, কিন্তু যাই করি মাটিকে মাটিতে ফেরানো হবে। এই একটা ভালো কাজ সকলেই শেষে গিয়ে করবেই, কেউ শরীর নিয়ে যায় না। তো শরীরটা এখানে ফেলে স্বর্গে গেলেন। স্বর্গে কি আছে নিশ্চয়ই জানেন, জানেন না আপনি? ও
ও জানেন না, যাবেন বলছিলেন তো। হিন্দু স্বর্গে খাবার দাবার ভালো, ভোজন রসিক হলে আপনি সেখানেই যাবেন। আরেকটা স্বর্গে সাদা কাপড় পরা মহিলারা মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে, যদি ওই রকম পরিবেশ চান তাহলে সেখানে যান। আরেকটা জায়গায় আপনি কুমারী মেয়ের সমস্যা পাবেন, যদি সেরকম কিছু খোঁজেন তাহলে সেখানেই যান। কিন্তু একটা বিষয় হলো, শরীরটা এখানে রেখে তবেই স্বর্গে যাচ্ছেন। আপনার শরীরটাই নেই, তাহলে ভালো খাবার আর কুমারী মেয়ে দিয়ে কি করবেন? সময় এসেছে আমরা মানব জাতিকে ধর্ম থেকে সরিয়ে দায়িত্ব সম্পন্ন করি। আমি চাই আপনারা সবাই সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। তাই যখন যন্ত্রণা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, তখন চারপাশে তাকাবেন না। এটাই চিরকালের সমস্যা। আপনি মনমরা হলে ভাবেন অন্য কারোর ভুল শোধরাতে হবে। না 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 না, আপনি মনমরা হলে আপনাকেই ঠিক করা দরকার, অন্য কাউকে নয়। না, পরিস্থিতি পাল্টালেই আর মনমরা থাকবো না। না না না, আপনি মনমরা হলে কাকে ঠিক করা উচিত? আপনি অসুস্থ হলে কাকে ওষুধটা দেবেন? আপনার অসুখ হলে ওষুধটা কি অন্য কাউকে দেব? আপনার খিদে পেলে খাবারটা কি অন্য কাউকে দেব? না, শুধু আপনাকে দিলে তবেই কাজ হবে, তাই না? খাবারের ক্ষেত্রে এমন হলে, ওষুধের ক্ষেত্রে এমন হলে, অন্য সব ক্ষেত্রেও কি এটা সত্য নয় যে আপনি মনমরা হলে অন্য কিছু বা অন্য কাউকে ঠিক করার দরকার নেই, শুধু এই জনকেই ঠিক করার দরকার? এই সহজ সত্যটা বুঝতেই মানুষের জন্ম জন্মান্তর লেগে যায়। তারা ভাবেন অন্য কিছুকে ঠিক করতে হবে। একদিন শঙ্করন পিল্লাই তার বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেতে গেলেন। যোগী আর মাতাল দুজনই সময়ের অতীত, আপনারা জানেন তো। দুজনেরই সময়ের হিসেব থাকে না। তো তিনি মদ খেতে গেলেন। তার ইচ্ছে ছিল রাত 8টায় বাড়ি ফিরবেন, কিন্তু পেগের পর পেগ খেতে খেতে তিনি সময়ের জ্ঞান হারিয়ে ফেললেন। যখন ঘড়ির দিকে তাকালেন তখন রাত 2:30 বাজে। তাই অনেকটা দেরি হয়ে যাওয়ায় দ্রুত বাড়ি ফিরতে চেয়ে তিনি একটা শর্টকাট নিলেন, আর ওই শর্টকাট দিয়েই তার টলমলো পায়ে হেঁটে চললেন। আর হঠাৎ একটা কাঁটা ঝোপে মুখ থুবড়ে পড়লেন। গোটা মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেল। তো সেই অবস্থায় তিনি বাড়ি পৌঁছে তালায় চাবি ঢোকানোর চেষ্টা করতে লাগলেন। ওতেও আরো আধ ঘন্টা চলে গেল। অবশেষে খুলল, ভেতরে ঢুকলেন। বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখলেন। সারাটা মুখ কেটে ছুঁড়ে গেছে। তাই ওষুধের বাক্সটা খুলে নিজে থেকে যতটা সম্ভব ওষুধ ব্যান্ডেজ লাগালেন, আর চুপচাপ হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়লেন। সকাল 8টা বাজল। তার বউ এক বালতি কনকনে ঠান্ডা জল নিয়ে তার মুখে ছুঁড়ে মারল। সে জেগে উঠল। স্ত্রী বলল, বেটা অপদার্থ, আবার মদ খেয়েছ? সে বলল, না সোনা, আমি এক ফোঁটাও মদ খাইনি। 6 মাস আগে কথা দেবার পর থেকে এখনো আমি এক ফোঁটাও ছুঁইনি। স্ত্রী তার জামাটা ধরে একেবারে হিড়হিড় করে টেনে বাথরুমে নিয়ে গেলেন, আর দেখালেন ব্যান্ডেজগুলো সবই আয়নার উপরে লাগানো। এতে কোনো ক্ষতই সারবে না। শুধু সম্পূর্ণ অচেতন কোনো মানুষই এরকম কাজ করবেন। এখানে ব্যথা করলে ওখানে সারাতে যাচ্ছেন। যেহেতু আপনি সম্পূর্ণ অসচেতন বা মাতাল, তাই মন খারাপ করলেই আপনি একে ওকে তাকে ঠিক করতে চান। না 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 না, একে ঠিক করা দরকার। যদি আয়নার উপরে ব্যান্ডেড লাগান, তাতে আপনার ক্ষত সারবে না। ক্ষতটারই যত্ন নিতে হবে। আর
আপনার দুঃখ আর আনন্দ দুটোই ভেতরে তৈরি হয়, তাই যত্নটা ভেতরেই নিতে হবে, অন্য কোথাও নয়। যত তাড়াতাড়ি আপনি এটা বুঝবেন, আপনার জীবন ততই মধুর আর চমৎকার হয়ে উঠবে।